এআরসি অরিজিনালসের আজকের নিবেদন দ্য রিটার্ন। আজকের গল্প পাঠে রয়েছেন মিস্টার অমলেন্দু সোমের ভূমিকায় বিবেক বোস, মিসেস সোমের ভূমিকায় রয়েছেন ছন্দা বোস, অনিন্দিতার রুমমেট স্বাতীর ভূমিকায় রয়েছেন রিঙ্কু চট্টোপাধ্যায়, ভিকি ভরদ্বাজের ভূমিকায় রয়েছেন সুমিত দত্ত, আর অনিন্দিতার চরিত্রে রয়েছেন ক্যামেলিয়া চট্টোপাধ্যায়। সূত্রধার আমি অর্ধেন্দু। মিস্টার বিবেক বোস, মিসেস ছন্দা বোস এবং মিস্টার সুমিত দত্তকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প দ্য রিটার্ন। রাঁচির ফিরালাল চক থেকে লালপুরের রাস্তা ধরে একটু এগোলে যে জমজমাট জায়গাটা, তার নাম থার পাখনা। বাজার, দোকানহাট, শপিং মল সবই আছে। রিটায়ারের পর এখানে বাড়ি বানিয়েছেন মিস্টার অমলেন্দু সোম। বাড়িতে মানুষ বলতে 3 জন, স্বামী স্ত্রী ছাড়া আর আছে কানাই। ওনাদের একমাত্র মেয়ে অনিন্দিতা মুম্বাইতে একটা কর্পোরেট হাউসে চাকরি পেয়েছে, এই বছর 3 হলো। অনিন্দিতা বরাবরই পড়াশোনায় খুব ভালো। মিস্টার সোম অবশ্য চাননি মেয়ে এত দূরে চলে যাক, তাও আবার এই লাইনে। তিনি চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক। কিছুটা যেন জেদের বশেই মেয়েটা চলে গেল। 3 বছর হয়ে গেল, তেমন যোগাযোগও রাখে না। বাড়িটা বড় ফাঁকা লাগে। একাই বারান্দায় চেয়ারে বসে নিউজ পেপার পড়ছিলেন মিস্টার সোম। রান্নাঘর থেকে বেরিয়ে এসে মিসেস সোম দাঁড়ালেন বারান্দায়। জিজ্ঞেস করলেন, এবার পুজোটা কবে শুরু হচ্ছে গো? মানে ওই সপ্তমীটা বলছি। নিউজ পেপারের দিক থেকে চোখ না ফিরিয়েই মিস্টার সোম জিজ্ঞেস করলেন, কেন? তাতে তোমার কি দরকার? আহ, বলোই না। অক্টোবরে 3rd উইকে প্রবাবলি। ক্যালেন্ডারে দেখে নাও না। কিন্তু পুজোর ডেটটা জানতে চাইছো কেন? ভাবছি অনেকে আসতে বলবো। গত 2 বছর তো আসেনি, এবার না হয় কটা দিন এখানেই কাটিয়ে যাক। দেখো, তোমার মেয়ের যদি মর্জি হয়, বড় হয়েছে তো। এখন তোমার আমার কথার কি মূল্য আছে বলো? কতদিন মেয়েটাকে দেখিনি, তুমি একটা ফোন করো না। না না, এখন উনি অফিসে ব্যস্ত থাকবে, পরে দেখছি। আর ফোন করলেও তো ধরে না। একটা দীর্ঘশ্বাস ফেলে মিসেস সোম ঘরের ভেতরে চলে যান। বারান্দায় একাই বসে থাকেন মিস্টার সোম। নিজের মনেই বিড়বিড় করে বলতে থাকেন, এই তো কবছর আগেও তোকে স্কুলে পৌঁছে দিতাম, বলতিস বাবা এই ঝরঝরে স্কুটারটা এবার ফেলে দাও। এখন এই স্কুটারটার মতো আমিও বাতিল হয়ে গেছি রে। চোখ ঝাপসা হয়ে আসে মিস্টার সোমের। মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে অনিন্দিতার অফিস। 3 বছর হলো অনিন্দিতা এই কর্পোরেট হাউসে জয়েন করেছে। অবশ্যই একটি দায়িত্বশীল পদে। প্রচণ্ড ব্যস্ত সে। সামনে রয়েছে অনেকগুলো ফাইল, এগুলো সব ক্লিয়ার করতে হবে। ল্যাপটপে টাইপ করতে করতে নিজের মনেই বিড়বিড় করতে থাকে অনিন্দিতা। উফ, এতগুলো ফাইল ক্লিয়ার করতে হবে। প্রজেক্টটাও এখনো ফাইনালাইজ হয়নি, তার উপর আবার 4:30টায় সেমিনার প্রেজেন্ট করতে হবে। জাস্ট ডিসগাস্টিং। পাশ থেকে ভিকির গলা ভেসে আসে, আমি কি কিছু হেল্প করতে পারি? ভিকি ভরদ্বাজ। 3 বছর ওরা একসঙ্গেই কাজ করছে, পাশেই বসে। ছেলেটা একটু গায়ে পড়া টাইপের। প্রথম প্রথম ভালো না লাগলেও ক্রমশ ওরা দুজন কাছাকাছি এসেছে। এখন বেশ ভালো বন্ধু। কিন্তু এখন এত কাজের চাপ, অনির কিছুই ভালো লাগছে না। সে নিজের মনেই বলে, গোদের ওপর বিষ ফোড়ায়। কথাটা ঠিকমতো শুনতে পায় না ভিকি।
সে অনিকে জিজ্ঞেস করে, কি? আই অ্যাম টু বিজি নাও, হ্যাঁ এখন কেটে পড়। ভিকি কিন্তু কেটে পড়ে না। সে একটু এগিয়ে এসে বলে, আরে আমাকে তোর ফাইলগুলো দে না, চেক করে দিচ্ছি। কিছুদিন ধরেই অনিন্দিতা লক্ষ্য করছে ভিকির নজর ওর ফাইলগুলোর দিকে। ও কি সত্যি হেল্প করতে চায় নাকি অন্য কিছু? 3 বছর ধরে একসঙ্গে কাজ করছে ওরা। প্রথমে সহকর্মী, তারপর বন্ধুত্বের সীমানা পেরিয়ে আরও কিছুটা এগিয়েছে ওরা। কিন্তু এখনও ভিকিকে ঠিক বুঝে উঠতে পারেনি অনিন্দিতা। কিছু বলার আগেই অনির সামনে রাখা ল্যান্ডলাইনটা বেজে ওঠে। তাড়াতাড়ি করে ভিকি এগিয়ে যায় ফোনের দিকে, কিন্তু তার পৌঁছানোর আগেই অনি ক্রেডেলটা তুলে নেয় আর ভিকির দিকে তাকিয়ে বলে, আই অ্যাম সেলফ সাফিসিয়েন্ট, আই ডোন্ট নিড ইউর হেল্প, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ধমক খেয়ে ভিকি ওখান থেকে মাথা নিচু করে চলে যায়। এরপর অনি ক্রেডেলটা কানে তুলে নেয়। হ্যালো হ্যালো, কে বলছেন? ফোনের ও প্রান্ত থেকে কোনো কথা শোনা যায় না। অনি জানতেও পারে না যিনি ফোন করেছিলেন তিনি আর কেউ নন, তার বাবা। মুঠোয় ধরে রাখা ফোনটা মিস্টার সোমের অজান্তেই নিচে নেমে আসে। এ তো বিনা মেঘে বজ্রপাত। অনি এরকম কথা বলতে পারল? বিশ্বাস হচ্ছে না। বেশ কিছুক্ষণ ফোনের দিকে তিনি তাকিয়েই রইলেন। চায়ের প্লেট হাতে নিয়ে মিসেস সোম ঘরে ঢুকে দেখলেন মিস্টার সোম চুপ করে বসে আছেন। টেবিলে চা রাখতে রাখতে তিনি জিজ্ঞেস করলেন, তুমি অনিকে ফোন করেছিলে? একটু আগে। আমি তো জানি তোমার ফোনও ধরবেই। কি বলল? কবে আসছে? কি হলো? কবে আসছে বলবে তো? জানি না। মানে? তোমার মেয়ে এখন ভালো চাকরি করছে, গাড়িও কিনেছে, ওর কাছে এখন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। মিসেস সোম এগিয়ে আসেন, মিস্টার সোমের কাঁধে হাত রাখেন। কষ্টটা বোঝেন তিনি। কত কষ্ট করে অনিকে বড় করেছেন এই ভেঙে পড়া মেয়ে অন্তঃপ্রাণ মানুষটা। চোখ চলে যায় রাস্তার দিকে। রাস্তার বিশাল বটগাছটা ঝড়ে উপড়ে পড়ে আছে। ডালপালাগুলো অনেক আগে লোকেরা কেটে নিয়ে চলে গেছে। হঠাৎই ফোনটা হাত থেকে পড়ে গেল মিস্টার সোমের। থর থর করে কাঁপতে কাঁপতে চেয়ারে এলিয়ে পড়লেন তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো বাড়ির সামনের নার্সিংহোমে। ম্যাসিভ হার্ট অ্যাটাক। ডাক্তার জানালেন প্রচণ্ড শক পেয়েছেন তিনি। দিশেহারা অবস্থা মিসেস সোমের। কি করবেন? অনিকে কি একবার... না, থাক, কি হবে এখন ওকে ফোন করে? একটু চিন্তা করে অনির রুমমেট সাথীকে ফোন করলেন। সাথী ফোন ধরতেই পুরো ঘটনাটা জানালেন। একেবারে বিধ্বস্ত হয়ে অনি মেসে ফিরল। অনিকে এ অবস্থা দেখেই সাথী জিজ্ঞেস করলো, কি রে এত দেরি হলো? আর বলো না, সেমিনার ছিল, এমডি এসছিলেন, স্টাফ মিটিং করলেন, ভাল লাগে না। যা ফ্রেশ হয়ে নে, কফি বানাচ্ছি। হ্যাঁ বানাও তো, আমি ফ্রেশ হয়ে আসছি। একটু পরেই দুজন কফি নিয়ে দুটো চেয়ারে বসলো। কফিতে এক চুমুক দিয়ে সাথী জিজ্ঞেস করলো, তারপর তোর দিওয়ানের খবর কি? ধুর, ছাড়ো তো। ছাড়লে হবে? এবার সিরিয়াসলি ভাব। তোর বাবা মার বয়স হয়েছে, ওনাদের কথাও তো ভাবতে হবে। দিদি আজ খুব টায়ার্ড লাগছে, এসব কথা এখন থাক। অফিসের ক্যান্টিনে একাই বসেছিল অনি। ভিকি এসে বসলো ঠিক তার পাশের চেয়ারটাতে। জিজ্ঞেস করলো, এই সিনেমা যাবি? একটা খুব ভালো মুভি এসছে। গেলে হয়। কটার শো? 7:30। হঠাৎ প্রসঙ্গ পাল্টে অনি বলে ওঠে, আচ্ছা ভিকি, 3 বছর হলো আমরা রিলেশনে আছি, এবার তোর প্ল্যানিং কি? চটজলদি জবাব দেয় ভিকি। দাঁড়া, একটু স্টেবল হয়নি। তাছাড়া আমি এখন তো ওয়েটিং আছি। কিসের ওয়েটিং? আমার উপর এক দিদি আছে না, আমাদের কাস্টে বিয়ে মানেই কোটি টাকা খরচ, বুঝতেই তো পারছিস। অবাক হয়ে ভিকির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনি।
তারপর বলে, হ্যাঁ, সব একদম জলের মতো। তবে একটা কথা, এগুলো আগে বললে ভালো করতিস। চলি। তাহলে শোটা? টাইম পাসের জন্য অন্য কাউকে নিয়ে চলে যা। চেয়ার ছেড়ে উঠতে যায় অনি, কিন্তু এই সময় হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ও প্রান্ত থেকে তার রুমমেট সাথীর উত্তেজিত গলা ভেসে আসে। ধপ করে চেয়ারে বসে পড়ে অনিন্দিতা। এত বড় ঘটনা! কখন? কিভাবে? কি করে? ভিকি এগিয়ে আসে তার কাছে। এক মুহূর্ত ভেবে নেয় অনি। তারপর তার পার্স থেকে ড্রয়ার আর পার্সোনাল ফাইল ক্যাবিনেটের চাবির গোছা তুলে দেয় ভিকির হাতে। হন হন করে এগিয়ে যায় দরজার দিকে। তার এখন সামনে অনেক কাজ। শীতের বিকেলটা ঠিক মতন বোঝা যায় না। দুপুর পেরোতে না পেরোতেই কখন যেন আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আছে। এখন সময় 5টা। একটা গাড়ি এসে দাঁড়ায় অমলেন্দুবাবুর গেটের সামনে। অমলেন্দুবাবুর ফোনটা বেজে ওঠে। ফোন তুলে দেখলেন অনি কলিং। তাড়াতাড়ি তিনি ফোনটা ধরলেন। হ্যালো হ্যালো না, ফোনের ওদিক থেকে তো কোনো আওয়াজই আসছে না। হ্যালো, কিরে কিরে অনি, কথা বলছিস না কেন? এবার ফোনের ওপ্রান্ত থেকে আস্তে আস্তে ভেসে আসে অনির গলা। কেমন আছো বাবা? তুই এখন এই সময়ে অফিস থেকে বলছিস? না, অফিসের বাইরে। কথাবার্তার আওয়াজ পেয়ে মিসেস সোম বাড়ির ভেতর থেকে বাড়ির বারান্দায় চলে আসেন। কার সঙ্গে কথা বলছো? অনি? কই, দাও দাও। মোবাইলটা প্রায় ছিনিয়ে নিয়েই বলেন, হ্যালো হ্যালো অনি, কোথা থেকে বলছিস মা? কতদিন পরে তোর গলা শুনলাম। শরীর ঠিক আছে তো? তুই ফোনটা নিয়ে নেন মিস্টার সোম। কাঁদছিস কেন মা? কি হয়েছে আমায় বল। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাকে একবারও জানাওনি বাবা। কবে আসবি? কতদিন তোকে দেখিনি রে। এই বুড়ো বাপ মাটাকে আর মনে পড়ে না? অস্ফুট স্বরে অনি বলে। পেছনে তাকাও বাবা। পেছনে তাকিয়ে চমকে ওঠেন সোমবাবু। অনি! বাগানের কোণ থেকে বারান্দায় এসে দাঁড়ায় অনি। তারপর ছুটে এসে বাবা মার গলা জড়িয়ে ধরে। তিনজনেরই চোখে জল। প্রাথমিক আবেগের ধাক্কা কাটিয়ে উঠে এবার অনি এগিয়ে যায় বারান্দার এক কোণে রাখা স্কুটারটার দিকে। পরম মমতায় হাত বোলাতে বোলাতে বলে, বাবা, এরপর থেকে তুমি আমাকে এটাতেই ঘোরাবে। চোখে জল নিয়ে সস্নেহে মেয়ের মাথায় হাত রেখে একটু হেসে মিসেস সোম বলেন। আর অফিসের কি হবে? ম্লান হেসে অনি বলে, আর আমি অফিস যাব না মা।